আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পর্যাবৃত্ত গতি আর হচ্ছে সরল দোলন গতি এবং কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা একটা গতিকে সরল দোলন গতি বলতে পারি সেগুলো। আজকে আলোচনা করব সরল দোলন গতির সাথে তোমার হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের সাথে সমবৃত্ত গতির সম্পর্ক। ঠিক আছে, তার জন্য একটা চিত্র অঙ্কন করি, চিত্রটা থেকে ভালো করে লক্ষ্য করো। ধরো একটা বৃত্ত, ঠিক আছে, এখানে তোমার একটা পেপার আছে, ঠিক আছে, বা একটা কাগজ আছে, ঠিক আছে। এখন এই বৃত্ত বরাবর এই হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু রাখা আছে, আর এখান থেকে তুমি একটা আলো ফলাচ্ছ। এই ধরো তোমার আলোক উৎস, যেটা দিয়ে কি হচ্ছে, তোমার এখান থেকে আলো বের হবে, ধরো টর্চ লাইট বা এরকম কিছু। এটা হচ্ছে লাইট সোর্স। ওকে, এটা হচ্ছে লাইট সোর্স। ওকে, এখান থেকে যদি আলো আসে, ঠিক আছে, তাহলে দেখো তো এটার একটা ছায়া কি এই যে কাগজটার উপর কি তৈরি হবে না? এটা মুছে ফেলাই। এই কাগজটার উপর কি একটা ছায়া তৈরি হবে না এখানে? ঠিক আছে। এখন ধরো এই যে বৃত্তের এই যে বস্তুটা, এই যে বস্তুটা কি আস্তে আস্তে ঘুরতেছে এভাবে। তো বস্তুটা যদি ঘুরে, ধরো এটা হচ্ছে কি বৃত্তের ব্যাস, ঠিক আছে। এখন ধরো বস্তুটা ঘুরতে ঘুরতে এখানে আসলো, ঠিক আছে। এখানে যখন আসবে, এখানে আসলো, তখন কি এখানে একটা ছায়া পাবো না? এখানে একটা কি ছায়া পাবো। যখন বস্তুটা ঘুরতে ঘুরতে আবার এখানে আসবে, তখন এখানে কি পাবো? আরেকটা ছায়া পাবো। আবার ঘুরতে ঘুরতে যখন এখানে আসবে, তখন এখানে আরেকটা কি পাবো? ছায়া পাবো। আবার ঘুরতে ঘুরতে এখানে আসলো, বস্তুটা ঘুরতে ঘুরতে যদি আবার এখানে আসে, তখন এখানে কি পাবো? আরেকটা ছায়া পাবো। ঘুরতে ঘুরতে বস্তুটা ধরো এখানে আসলো, তখন এখানে কি আবার দেখো, যখন বস্তুটা এখানে ছিল তখন একটা ছায়া পাইছি, যখন বস্তুটা এখানে ছিল তখন এই পজিশনে কিন্তু একটা ছায়া পাইছি, ঠিক আছে। তারপর আবার যখন এদিকে ঘুরবে তখন কিন্তু ছায়াটা আবার উপরের দিকে যাবে, তাহলে এখানে যখন আসবে তখন এখানে একটা ছায়া পাবো। আবার যখন বস্তুটা এখানে আসলো তখন এখানে একটা ছায়া পাবো, ঠিক আছে। আবার যখন বস্তুটা এখানে আসলো তখন এখানে কি পাবো? একটা ছায়া পাবো। অর্থাৎ এভাবে কি করতে থাকবে, যখন বস্তুটা ঘুরতে থাকবে তাহলে আমরা একটা ছায়ার দৈর্ঘ্য পাবো, মানে এই থেকে এই পর্যন্ত একটা ছায়া দৈর্ঘ্য পাবো, ঠিক আছে। দেখো, তাহলে এখানে একটা জিনিস দেখো, আমরা আমার এখানে কিছু টার্ম জানতে হবে, যে আমাদের বিস্তার কাকে বলে, তারপর হচ্ছে গিয়ে কম্পাঙ্ক কাকে বলে, তারপর হচ্ছে পর্যায়কাল কাকে বলে, ঠিক আছে। তা আমি যদি দেখি, দেখো এই হচ্ছে কি বৃত্ত, তো বৃত্তে এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, ঠিক আছে। তাহলে এর জন্য এখানে একটা ছায়া পেয়েছে, এটা সর্বনিম্ন বিন্দু, তার জন্য এখানে একটা ছায়া পেয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে বৃত্তের একেবারে সেন্টার, ঠিক আছে, সেন্টার বরাবর এই হচ্ছে কি বৃত্তের ব্যাস, ঠিক আছে। ধর এটা বৃত্তের তোমার হচ্ছে মিডল পয়েন্ট, হ্যাঁ। এটা বৃত্তের ধর মিডল পয়েন্ট এম, ক্লিয়ার। তো বৃত্তের মিডল পয়েন্টের এম দেখা আমরা এখান থেকে একটা দাগ দিয়েছি, এটা হচ্ছে কি পয়েন্ট? মিডল পয়েন্ট, হ্যাঁ। তাহলে আর এই থেকে এটা হচ্ছে বৃত্তের উপরের অংশ, এটা কি বৃত্তের নিচের অংশ। তাহলে এটা কি, এই যে বৃত্তের নিচের অংশের জন্য আমরা এখানে এতটুকু ছায়া পাবো, আর উপরের অংশের জন্য কি আমরা এতটুকু একটা ছায়ার দৈর্ঘ্য পাবো, ঠিক আছে। তাহলে এর মানে আমরা দেখলাম যে এখানে এটা হচ্ছে, এটা তোমার হচ্ছে এটা মধ্যবিন্দু, এটা কি আমাদের হচ্ছে বৃত্তের মিডল পয়েন্ট থেকে এখানে আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ছায়ার হচ্ছে মিডল পয়েন্ট। এটা থেকে উপরে যতটুকু হবে নিচেও কিন্তু ততটুকু হবে, কেন? কারণ দেখো এই থেকে এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, এই এতটুকু কিন্তু এই যে লাল দিয়ে যেটা দেখাইছি, লাল মার্কার দিয়ে কালি দিয়ে যেটা দেখাইছি, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়া এটা বৃত্তের ব্যাসার্ধ, আর এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের ব্যাসার্ধ কখনো তোমার কি হয় না, আলাদা হয় না বা ভিন্ন হয় না। অর্থাৎ এটার যে দৈর্ঘ্য হবে এটারও দৈর্ঘ্য কিন্তু একই হবে। অর্থাৎ তোমার এই থেকে এটার যা দৈর্ঘ্য, এই থেকে এটার দৈর্ঘ্য কি হবে? সেম হবে। তাহলে এই থেকে এটার দৈর্ঘ্য যদি এতটুকু হয়, এই থেকে এটার দৈর্ঘ্য এতটুকু হবে, মানে কি আমার এই এতটুকু দূরত্ব আর এতটুকু দূরত্ব কি হবে? সমান হবে। তাই এটা আমার মিডল পয়েন্ট, মাঝখানের পয়েন্ট, ঠিক আছে। এখন যদি দেখো এই বৃত্ত বরাবর যদি এই বস্তুটা বারবার ঘুরতে থাকে, ঠিক আছে, তাহলে একটু তাকাও, যদি বারবার ঘুরতে থাকে তাহলে আমরা কি পাবো? বারবার ঘুরতে থাকলে এই যে এখান থেকে যদি ঘোরা শুরু করে, তো ছায়াটার দৈর্ঘ্যটা একবার নিচে নামবে। আবার ঘুরে যখন উপরে যাবে তখন ছায়ার দৈর্ঘ্যটা আবার কোথায় যাবে? উপরে যাবে। আবার ঘুরে যখন নিচে আসবে, ঠিক আছে, তখন কোথায় যাবে? নিচে। আবার ঘুরে যখন উপরে যাবে তখন যাবে কোথায়? উপরে। এর আগের ক্লাসে বলেছিলাম যে তোমার সিম্পল হারমোনিক মোশন হইতে হইলে সেটা কি হতে হবে? এরকম এই তোমার একটা নির্দিষ্ট বিন্দুকে কি করবে? একবার একদিক থেকে আরেকবার কি বিপরীত দিক থেকে অতিক্রম করবে, ঠিক আছে। এবং কি হতে হবে? এটা সরল রৈখিক গতি। দেখো তো যে ছায়ার যে দৈর্ঘ্যটা, এটা কি একটা সরল রৈখিক গতি না? এবং কি এটা কি একটা নির্দিষ্ট বিন্দুকে একবার একদিক থেকে আরেকবার কি বিপরীত দিক থেকে অতিক্রম করতেছে, এটা কি তাহলে আমার সরল দোলন গতি বলা যায়? ওকে, তাহলে আমরা বলতে পারি তাহলে যে মিডল পয়েন্টটাকে কি মিন করে। দেখো আমরা যে স্প্রিং রাখছিলাম এর আগের ভিডিওতে, স্প্রিংটা আবার দেখো, এই হচ্ছে একটা স্প্রিং, স্প্রিংটা সাম্যাবস্থায় আছে। তারপর যদি এখানে একটা ভর ঝুলাইয়া দেই, ভরের কারণে স্প্রিংটা এটা সাম্যাবস্থা থেকে যাবে কোথায়? নিচে প্রসারিত হবে। প্রসারিত হয়েছে ধরো এখানে কি পরিমাণ? x পরিমাণ প্রসারিত হয়েছে, ঠিক আছে। আবার কি হবে? যেহেতু স্প্রিংটা এখানে এখানে x পরিমাণ প্রসারিত হয়েছে, তারপর আবার যাবে কোথায়? উপরে। মানে এভাবে উপর নিচে কি করতে থাকবে? দুলতে থাকবে। অর্থাৎ এটা যদি নিচে আসছে আবার যাবে কোথায়? উপরে, মানে সংকুচিত হবে।
সংকুচিত হবে এই সংকুচিত হয়েছে, ঠিক আছে। ধরো সাম্যাবস্থা থেকে কতটুকু সংকুচিত হয়েছে x, ঠিক আছে। আর দেখো এটা যতটুকু নিচে দুলবে স্প্রিংটা ঠিক ততটুকু কিন্তু উপরেই যাবে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের মিডল পয়েন্ট, দেখো এই হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। তাহলে যতটুকু নিচে দুলতেছে, যতটুকু নিচে স্প্রিংটা দুলতেছে ঠিক ততটুকু উপরেই কিন্তু আবার উঠতেছে। অর্থাৎ স্প্রিংটা যতটুকু নিচে যাবে, এই যে ভর দেওয়ার কারণে বা এখানে ফোর্স দেওয়ার কারণে যতটুকু নিচে প্রসারিত হবে x পরিমাণ প্রসারিত হয়েছে, ঠিক ততটুকুই কি হবে উপরে সংকুচিত হবে x পরিমাণ, ঠিক আছে। আর এটা কিরকম বারবার দুলতেই থাকবে, অর্থাৎ এটা বারবার এরকম হতেই থাকবে, ঠিক আছে। তাহলে স্প্রিং এর যে মোশনটা সেটা হচ্ছে কি আমাদের সরল দোলন গতি ছিল। তো দেখো তো এটার সাথে ছায়ার দৈর্ঘ্য কি মিল আছে না? অর্থাৎ যখন এটা বারবার ঘুরবে তখন ছায়াটা কি বারবার উপর নিচে যাবে এবং কি একটা নির্দিষ্ট একটা সীমার মধ্যে থাকবে। তো স্প্রিংটা যখন কি করতেছে দুলতেছে, তার কারণে কি তোমার হচ্ছে গিয়া এটা নির্দিষ্ট পরিমাণ নিচে আসতেছে আর নির্দিষ্ট পরিমাণে একই পরিমাণ কিন্তু কোথায় যাচ্ছে, উপরে যাচ্ছে। তাহলে আমার এই সাম্যাবস্থা থেকে উপরের দৈর্ঘ্য আর নিচের দৈর্ঘ্য কি সমান। তাহলে এটা যদি আমার মিডল পয়েন্ট হইতো বৃত্তের মিডল পয়েন্ট দেখা তোমার এখানে কি ছায়ার দৈর্ঘ্য এটা মিডল পয়েন্ট, তো ছায়ার উপরের অংশ আর নিচের অংশ কি সমান, যেটা আমরা আগে বলেছি, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি যে এখানের যে তোমার যে আমরা যে গ্রাফটা পেয়েছি বা এখানে যে রেখাটা পেয়েছি বা দৈর্ঘ্যটা পেয়েছি তার সাথে কি আছে, ছায়ার দৈর্ঘ্যটার কি আছে, একটা মিল আছে, তাই না? এখন দেখো ওই জিনিসটা আমরা এখানে আবার ছোট করে রাখছি কারণ এখানে একটু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। আবার একটু এখানে মুছে আবার নতুন করে রাখছি আর স্প্রিংটা এখানে রাখছি, ঠিক আছে। তাহলে দেখো এই যে স্প্রিংটা সর্বোচ্চ যতটুকু নিচে নামছে আর কি, ভর এখানে বা ফোর্স দেওয়ার কারণে যতটুকু নিচে নামছে বা সর্বোচ্চ যতটুকু সংকুচিত হয়েছে, এটা তো সাম্যাবস্থা, তাই না? এটা কি আমাদের সাম্যাবস্থা, ঠিক আছে। তো সর্বোচ্চ এই সাম্যাবস্থা থেকে যতটুকু নিচে নামছে বা সর্বোচ্চ সাম্যাবস্থা থেকে যতটুকু উপরে গেছে এটাকে বলে বিস্তার। কি বলে এটাকে? বিস্তার বলে, ঠিক আছে। এই যে এটাকে বলে বিস্তার, ঠিক আছে। আমরা বলতে পারি যেহেতু এখানে দেখো এটা যেহেতু বৃত্ত, তাই কি বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের চাইতে বেশি ব্যাসার্ধের চাইতে বেশি উপরে ওঠাই বস্তুটা, এই যে বস্তুটা এই বস্তুটার জন্য তো সম্ভব নয়। তাহলে এই যে বৃত্তটার ব্যাসার্ধ, এই বৃত্তটার ব্যাসার্ধই হবে কি এখানে সর্বোচ্চ বিস্তার, ঠিক আছে। কারণ এতটুকুই সর্বোচ্চ উপরে যেতে পারবে আর এতটুকু এই বরাবর, ঠিক এই বরাবর এতটুকুই কোথায় নামতে পারবে, নিচে নামতে পারবে, ঠিক আছে। অর্থাৎ তাহলে যেহেতু এইটা এটা কি ব্যাসার্ধ, তাহলে অবশ্যই এই যে এটা তো আমার মিডল পয়েন্ট মাঝখানে, ঠিক আছে। এটা মিডল পয়েন্ট মাঝখানে, তাহলে এটা হচ্ছে কি তোমার উপরের অংশ নিচের অংশ, তো সর্বোচ্চ এতটুকু মানে সর্বোচ্চ এই দৈর্ঘ্য পর্যন্ত উঠতে পারবে, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্যটা সর্বোচ্চ এতটুকু হবে। আর এখানে যে সর্বোচ্চ নিচে ছায়ার দৈর্ঘ্য সর্বোচ্চ নিচে এতটুকু হবে, আর এই সর্বোচ্চ যতটুকু উপরে উঠছে বা যতটুকু নিচে নামছে এটাই হচ্ছে বিস্তার। বিস্তার তাহলে কাকে বলে? অর্থাৎ সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ যতটুকু সরণ হয়, অর্থাৎ এই সাম্যাবস্থা এখান থেকে যতটুকু সর্বোচ্চ সরণ হয় তাকে বলা হয় বিস্তার, ঠিক আছে। এখন আসো যে আমার সরল দোলন গতির সাথে সমবৃত্ত গতির যে সম্পর্ক সেটা কি, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে রিলেট করতে পারতেছি যে এই যে আমার বস্তুটা কি করতে পারতেছে, বস্তুটা যে এখানে ঘুরতেছে, ঘোরার ফলে যেটা ছায়ার দৈর্ঘ্য কি একবার ছায়ার দৈর্ঘ্য মানে এই যে বস্তুটা যাচ্ছে একবার নিচে, তার ফলে এখানে একটা সর্বনিম্ন ছায়ার দৈর্ঘ্য, এখানে সর্বনিম্ন একটা বিন্দু পাচ্ছি আর এখানে সর্বোচ্চ বিন্দু পাচ্ছি, আর এটা কি বারবার এরকম উপর নিচে যাওয়া আসা করবে, ঠিক আছে। এর ফলে কি তোমার একটা যে ছায়ার দৈর্ঘ্যটা পাওয়া যায় তার সাথে এই যে স্প্রিং এর যে দোলনটা একবার নিচে একবার উপরে, এই একবার নিচে একবার উপরে, তার সাথে কি আছে, একটা মিল আছে, হ্যাঁ। এখন দেখবো সমবৃত্তীয় গতির সাথে তোমার এই যে সরল দোলন গতির সম্পর্ক, ওকে। দেখো ধরো প্রথমে তোমার যে এই যে বস্তুটা, এই যে বৃত্তের উপরে যে বস্তুটা ছিল সেটা এখানে ছিল, ঠিক আছে। বস্তুটা এখান থেকে টি সময় ঘুরতে 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 এখানে আসছে, অর্থাৎ টি সময় ঘুরতে 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 এখানে আসছে। তো এখানে ছায়ার দৈর্ঘ্যটা হবে এতটুকু আর এই ছিল সর্বোচ্চ বিন্দুটা, ঠিক আছে। তো টি সময় এখান থেকে ঘুরতে ঘুরতে এখানে আসছে, ঠিক আছে। আসার ফলে এখানে কি একটা কৌণিক সরণ, এখানে একটা কৌণিক সরণ হবে যেটাকে আমরা বলি কি থিটা। অর্থাৎ এখানে একটা তোমরা মোটামুটি ভাবে ধরতে পারো যে কি হচ্ছে, এখানে একটা কৌণিক দূরত্ব অতিক্রম করছে এই থেকে এই পর্যন্ত, ঠিক আছে। বস্তুটা কোথায় আসছে, প্রথমে ছিল এখানে টি সময় এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসার ফলে কৌণিক একটা দূরত্ব অতিক্রম করছে যেটাকে আমরা বলতে পারি কি থিটা। তো থিটা মানে কি আমরা জানি, থিটা মানে হচ্ছে কৌণিক সরণ। থিটা মানে কি কৌণিক সরণ, ঠিক আছে। এখন এই যে থিটা কৌণিক সরণ হচ্ছে কি সময়, টি সময়। তা আমরা জানি যে কৌণিক বেগ কাকে বলে, কৌণিক বেগ হচ্ছে কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে, ঠিক আছে। অর্থাৎ কৌণিক বেগ কাকে বলে, কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে, কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে, ঠিক আছে। এখন কৌণিক বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ওমেগা। তো কৌণিক সরণের হার, কৌণিক সরণ কোনটা, থিটা, আর হার মানে কি সময় দ্বারা ভাগ করতে হবে, তাহলে থিটা বাই
টি। তো থিটা বাই টি মানে কি আমার কৌণিক বেগ। কৌণিক বেগকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি। এখন যদি থিটার ভ্যালুটা আমি বের করতে চাই তাহলে টি ভাগ আছে, এটা আসলে কি হবে গুণ। সুতরাং থিটা সমান সমান কি আসবে ওমেগা টি। ওকে, এটা মাথায় রাখো, থিটা সমান সমান কি আসলো ওমেগা টি। ওকে, এখন দেখো এখানে তোমার এখানে যেহেতু আসছে, তোমার এখান থেকে এখানে আসার ফলে তোমার এখানে সরণ হয়েছে কতটুকু, এই যে বস্তুটা এখানে যদি আমরা একটা লম্ব টানি তাহলে এখান থেকে এখানে সরণ কতটুকু হয়েছে এক্স। ঠিক আছে, এখান থেকে এখানে কতটুকু সরণ হয়েছে এক্স। আসলে আমরা কি বের করতেছি, ঠিক আছে, আমরা একটা সমীকরণ বের করতেছি, যে সমীকরণটা দ্বারা কি বের করা যাবে, এই যে তোমার সরল দোলন গতির যে কোনো জায়গায়, অর্থাৎ এই যে কোনো জায়গায়, অর্থাৎ আমরা যদি এখানে বস্তুটার ভর দিই তাহলে বস্তুটাকে ঝুলাইয়া দিই, মানে যদি ভর রেখা দিই তাহলে কি হবে, স্প্রিংটা একবার নিচে যাবে আরেকবার যাবে কোথায় উপরে। তা আমরা যেন কি করতে পারতেছি, যেন সময়ের সাথে একটা সরণের সম্পর্ক বের করব। কার সাথে, ভালো করে দেখো, সময়ের সাথে সরণের সম্পর্ক বের করব, যাতে আমরা সময়ের সাথে সরণের সম্পর্ক বের করব, সময়ের সাথে সরণের সম্পর্ক, যাতে আমরা, যে আমি ধরো এখান থেকে যখন স্টার্ট করছি তখন আমার টাইম 0, তারপর আমি 1 মিনিট পর বের করতে চাই যে 1 মিনিট পর সরণ কত হবে। ঠিক আছে, তাই তুমি একটা সমীকরণ বের করবা যে এখান থেকে যখন তুমি স্টার্ট করছো, এখানে যখন ফোর্স দিছো, ফোর্স দেওয়ার পর তখন টাইমটা তোমার 0 ধরতে হবে। তো যদি টাইমটা তুমি 0 ধরো, তারপর তুমি 1 মিনিট ওয়েট করলা, 1 মিনিট পর এখন কি করলা, এমন সমীকরণটা আছে, সমীকরণে তুমি এখানে টাইমের জায়গায় 1 মিনিট বসাই দিলা। তো 1 মিনিট যখন বসাই দিছো তখন কি হবে, 1 মিনিট বসাই দিছো, 1 মিনিট বসাই দেওয়ার পর তোমার সরণ কতটুকু হবে, সরণ কতটুকু হবে, মানে এই যে তোমার যে স্প্রিংটা কতটুকু সাম্যাবস্থান থেকে কতটুকু নিচে থাকবে বা কতটুকু উপরে যাবে, কতটুকু নিচে থাকবে বা কতটুকু উপরে যাবে, মানে সরণ কত হবে সাম্যাবস্থান থেকে। ঠিক আছে, তো আমরা এরকম একটা সমীকরণ প্রতিপাদন করার চেষ্টা করতেছি, সময়ের সাথে সরণের সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো আমি বলতে পারি এখান থেকে বস্তুটা এই থেকে এই আসলো, তো সেক্ষেত্রে এই থেকে এই আসলো, এখান থেকে যদি আমি লম্ব আঁকি, ঠিক আছে, তাহলে বস্তুটার কি হইলো, একটি সময় এখান থেকে এতটুকু সরে গেল না। দেখো যখন বস্তুটা এখানে ছিল তখন তার পজিশনটা ছিল কোথায়, এখানে, কিন্তু যখন এখানে আসছে তখন তার পজিশনটা কোথায়, এই পয়েন্টে। তাহলে কি হইলো, টি সময়ের কারণে ও এখান থেকে এতটুকু সরে গেছে, তাই না, ও এখান থেকে এতটুকু সরে গেছে। তাহলে দেখো এখন এই কোণটা আর এই কোণটা কি সেম না, কারণ এরা কি কোণ, একান্তর কোণ, কারণ এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, আর এটা কি তাদের ছেদ করছে, তো ছেদক রেখার বিপরীত পাশে যে দুটো কোণ হয় তাকে বলা হয় কি একান্তর কোণ। ঠিক আছে, তো এই কোণটা আর এই কোণটা কি তোমার হচ্ছে কি একান্তর কোণ, এটা থিটা হলে এটাও কি হবে থিটা। তাহলে আমরা ধরি এটা ত্রিভুজ ধরি, এটা এ, এটা কি বি, আর এটা কি সি। তাহলে নিয়ে আসি ত্রিভুজটা এখানে, তাহলে ত্রিভুজটা যদি এখানে নিয়ে আসি তাহলে এই হচ্ছে কি আমার এক্স, তারপর এই দেখো এটা হচ্ছে কি আমার এ, আর এটা কি বি, আর এটা কি সি, আর এই হচ্ছে কি আমার থিটা। এখন একটা জিনিস দেখো, আমি এইমাত্র বললাম তোমাকে বিস্তার কাকে বলে। বিস্তার হচ্ছে কি সর্বোচ্চ সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যে সরণে একটা বস্তু কি হবে, সর্বোচ্চ সাম্যাবস্থান থেকে যে সরণ হবে তাকে বলা হয় বিস্তার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে বৃত্তের ক্ষেত্রে যে এতখানি যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের থেকে বেশি উপরে ওঠা তো এই বস্তুর জন্য সম্ভব না, বা নিচে নামা তো সম্ভব না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যদি সাম্যাবস্থা হয় তাহলে সাম্যাবস্থা থেকে এইটাই হচ্ছে কি আমার, এই যে সাম্যাবস্থা থেকে এইটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এই থেকে এই পয়েন্ট, মানে এই যে ছায়ার দৈর্ঘ্যটা আমি পাইলাম কোথা থেকে, এখান থেকে এতটুকু পাইছি না, এর থেকে বেশি সাম্যাবস্থান থেকে এর থেকে বেশি আর ওঠা সম্ভব নয়। তাহলে সাম্যাবস্থান থেকে এই যে এতটুখানি সরণ, এটাই হচ্ছে কি আমার সর্বোচ্চ সরণ না, এই যে সাম্যাবস্থান থেকে যে এতখানি সরণ পাইলাম এটা কি আমার সর্বোচ্চ সরণ না, আর সর্বোচ্চ সরণ কি আমার কি বলা হয়, বিস্তার বলা হয়। কি বলা হয়, বিস্তার। আর বিস্তারকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা। ঠিক আছে, তাহলে এই থেকে এই পর্যন্ত যদি আমার সর্বোচ্চ সরণ হয় মানে বিস্তার, তাহলে এইটা যদি মানে এই রেখাটা, তাহলে এই রেখাটা আর এই রেখাটা কি সমান না, কারণ এই ছায়ার দৈর্ঘ্যটা দেখো এখানে যখন বস্তুটা ছিল তখন এই ছায়ার বিন্দুটা কোথায় তৈরি হয়েছে, এই পয়েন্টে। ঠিক আছে, আবার যখন তোমার বস্তুটা এখানে থাকবে, দেখো ঘুরতে 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 যখন এখানে আসছে তখন এখান থেকে তোমার এখানে একটা ছায়ার কি পাওয়া যাবে, বিন্দু পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে তারপর আবার আস্তে আস্তে নিচে নামা শুরু করবে। ঠিক আছে, তাহলে এতটুকু হচ্ছে কি আমার, এটা ছিল সাম্যাবস্থা আর এটা কি সর্বোচ্চ বিন্দু। তো এটা সর্বোচ্চ বিন্দু, এটা সাম্যাবস্থা, মানে কি সর্বোচ্চ সরণ এইটা, তাই এটা কি বিস্তার। তাহলে আমার এইটা কোথায়, এই বিন্দুটা কিন্তু এখানে আর এই বিন্দুটা এখানে, তাহলে এই বিন্দু এই রেখাটা মানে হচ্ছে আমার, এটাকে যদি আমি দেই ধরো পি দেই, আর এটাকে যদি আমি কি দেই কিউ দেই, ধরো এটা পি আর এটা কি কিউ, তাহলে এই যে পি কিউর দৈর্ঘ্য আর আমার এই যে এতখানি দৈর্ঘ্যটা, বা এটা কি বৃত্তের ব্যাসার্ধ না, এই বৃত্তের ব্যাসার্ধ কে আমরা কি দ্বারা প্রকাশ করি, আর, অর্থাৎ এই আর আর এই পি কিউর দৈর্ঘ্য কি সমান, মানে আমার এখানে বৃত্তের ব্যাসার্ধটাই হচ্ছে কি সর্বোচ্চ বিস্তার। ঠিক আছে, আর তাই আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করতে পারি, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এতটুকু আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি, কারণ সর্বোচ্চ বিস্তারকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা। ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে দেখো, তাহলে আমার এখানে যে ব্যাসার্ধটা কি এ, তাহলে এইটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এইটাও কি ব্যাসার্ধ না, এই যে রেখাটা এইটাও কি ব্যাসার্ধ না, এইটাও ব্যাসার্ধ। আমরা জানি ব্যাসার্ধ তো ভিন্ন হয় না একই বৃত্তের জন্য, তাহলে এটা এ হইলে এটাও কি হবে, এ হবে। ঠিক আছে, আমার যদি এটাও এ হয় তাহলে এটাও কি হবে, এ হবে। অর্থাৎ আমি যে এ বি সি দিলাম, ঠিক আছে, এ বি সি এর মধ্যে এটা কি হবে, যে আমার অতিভুজটা, এটা তো আমার সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে অতিভুজটা কি হবে, এ,
আর এটা যেহেতু দেখো সেম হয়ে যাবে, এটাকে চেঞ্জ করে তুমি ডি ধরো, এটাকেও চেঞ্জ করে তুমি কি ধরো, ডি ধরো, ঠিক আছে। ক্লিয়ার? কারণ সেম হয়ে যায়, ঠিক আছে, কারণ এটা যদি সর্বোচ্চ বিস্তার এ, তাহলে এখানে তো এ বিন্দু দিলে কি এটা পরে তোমার হচ্ছে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে, নিজের বুঝতে সমস্যা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে ব্যাপারটা কি হইলো, তা আমরা বুঝছি তো যে টি সময়ে এখান থেকে এখানে আসছে, তাতে কৌণিক সরণ হচ্ছে থিটা, ঠিক আছে, আর থিটাকে যখন টি দ্বারা ভাগ করবে তখন কৌণিক বেগ পাওয়া যাবে। ক্লিয়ার এতটুকু? এখন দেখো তাহলে আমার এই রেখাটার এই ব্যাসার্ধই হচ্ছে কি আমার সর্বোচ্চ বিস্তার, ব্যাসার্ধই মানে কি সর্বোচ্চ বিস্তার, কারণ এর থেকে বেশি সরণ হওয়ার সম্ভব না, ঠিক আছে, কারণ তাহলে কি আমার বৃত্তের বাইরে চলে যাবে, ঠিক আছে, তাই এটা কি আমার সর্বোচ্চ বিস্তার। তাহলে এখান থেকে এখানে আসছে, তাহলে এটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এটা কি হবে এ, তাহলে আমার যে ডিসির যে দৈর্ঘ্যটা সেটা কি হবে এ, আর এটা থিটা হলে এটাও থিটা, কারণ এটা কি একান্তর কোণ, ঠিক আছে, তাহলে আমি ত্রিভুজটা এখান থেকে নিয়ে আসছি, ডিবিসি ত্রিভুজটাকে আমি এখানে নিয়ে আসছি, এই হচ্ছে আমার থিটা আর এই হচ্ছে আমার এ। এখন আমার বের করতে হবে কার ভ্যালু, এক্স এর ভ্যালু, ঠিক আছে, এক্স এর ভ্যালুটা যদি বের করি দেখো, তা আমার এখানে সমকোণী, এখানে সমকোণ তৈরি হয়েছে, সমকোণের বিপরীত বাহুকে কি বলে, অতিভুজ, আর কোণ যার সাথে তৈরি হয় সেটা কি আমার ভূমি, এটা হচ্ছে কি আমার ভূমি, আর কোণের বিপরীত যে কোণের এটা কি আমার কোণ না, আর কোণের যে বিপরীত বাহু সেটা কি আমার লম্ব, ঠিক আছে। তা আমার এখন কার সাথে সম্পর্ক তৈরি করতে হবে, এটা আমার অতিভুজ, অতিভুজের সাথে লম্বের সম্পর্ক তৈরি করতে হবে, আর অতিভুজের সাথে লম্বের সম্পর্ক তৈরি করতে হলে আমার এখানে কি আসবে, sin থিটা আসবে না। তো দেখো ত্রিভুজ ডি বি সি এ, তো আমার কি আসবে এখানে sin থিটা, তো sin থিটা সমান সমান কি আছে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, তো লম্ব কোনটা x আর অতিভুজ কোনটা a, a ভাগ আছে পেছনে কি হবে গুণ, তাহলে x সমান সমান কি পাইলাম a sin থিটা। তাহলে আমরা সরণের একটা সমীকরণ পাইছি, কিন্তু তার ভিতরে কি আছে থিটা, মানে কৌণিক সরণ আছে, এখন টাইম আসে নাই আমার, হ্যাঁ, তাহলে আমরা কি চাইছি, সময়ের সাথে সরণের সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাইছি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে থিটার যে ভ্যালুটা আগে যে বের করছি ওমেগা টি, দেখো তো এখানে সময় আছে কিনা, তাহলে আমরা থিটাকে চেঞ্জ করে কি করব, ওমেগা টি বসাই দিব, তাহলে x সমান সমান a sin থিটার জায়গায় কি দিব, ওমেগা টি দিছি। তাহলে দেখো তো এখানে সরণের সাথে আমার কি টাইমের একটা সম্পর্ক আসছে কিনা দেখো। তাহলে আমরা কি চাইছিলাম, আমরা চাইছিলাম যে যখন আমি কি করব, স্প্রিংটাকে যদি আমরা কি করে দেই, এখানে একটা ফোর্স দিয়ে ছেড়ে দিই, ফোর্স দিয়ে টেনে যদি ছেড়ে দিই, স্প্রিংটা দুলতে থাকবে, তারপর আমরা ধরো এখানে 5 মিনিট 10 মিনিট 1 মিনিট ওয়েট করলাম, তারপর বললাম তার সরণ কত হবে, ঠিক আছে, মানে সময়ের সাথে সরণের একটা সম্পর্ক। তাহলে আমরা কি করলাম, এখানে দেখো x কি আমার সরণ, যে কতটুকু সরণ হয়েছে এই থেকে এই পর্যন্ত x সরণ হয়েছে আমার t সময়, তাহলে সময়ের সরণের সাথে কি আমার সময়ের একটা সম্পর্ক কি বের হয়ে গেছে, ঠিক আছে, মানে কি, তাহলে আমরা নির্দিষ্ট টাইমটা যদি আমার জানা থাকে সেই টাইমটা এবং সর্বোচ্চ বিস্তার যদি জানা থাকে সেটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে কি আমার সরণ পাওয়া যাবে যে বস্তুর সরণটা কোথায়, ঠিক আছে, মানে বস্তুটা সাম্যাবস্থা থেকে কতটুকু দূরত্বে আছে, ঠিক আছে, গেল। তাহলে কি পাইলাম, x সমান সমান s n ওমেগা টি, তো ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ আর টিটা হচ্ছে কি সময়। এখন দেখি তো আসলে তোমার হচ্ছে কি এই সূত্রটা আসলে কার্যকর কিনা একটু দেখি আমরা, ঠিক আছে, ওকে। তাহলে এইমাত্র সূত্রটা প্রতিপাদন করলাম, x সমান সমান s sin ওমেগা টি, এটা কিসের সাথে, এটা হচ্ছে কি আমার সরণের সাথে সময়ের একটা সম্পর্ক প্রতিপাদন করছি সরল দোলন গতির ক্ষেত্রে, ঠিক আছে। এখন দেখবো সূত্রটা কার্যকর কিনা। দেখো যখন এই যে স্প্রিংটা নরমাল ভাবে আছে, ঠিক আছে, এখানে ভর নরমাল ভাবে আছে, মানে কি সাম্যাবস্থানে আছে, ঠিক আছে, কি অবস্থানে, সাম্যাবস্থানে আছে। এই সাম্যাবস্থানে থাকার ফলে এখন পর্যন্ত কিন্তু স্প্রিংটা দোলা শুরু করেনি, বা আমরা এখানে ফোর্স দেইনি, মানে টান দিয়ে নিচে নামাইনি, মানে ভর ধরো এখানে ভর নাই, আপাতত সাম্যাবস্থানে আছে, ঠিক আছে। তাহলে সাম্যাবস্থানে যখন থাকে, এই যে বস্তুটা যখন তোমার এই যে স্প্রিংটা যখন সাম্যাবস্থানে থাকে, তখন তোমার সময় কি হয় জিরো, কারণ এখন পর্যন্ত দোলা শুরু করে নাই, ঠিক আছে, তাহলে তখন আমার টাইমটা কি হবে, অবশ্যই জিরো হবে, কারণ দোলা শুরু করলে তখন আমরা টাইমটা ধরবো 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, যেহেতু এখনো পর্যন্ত দোলনা অর্থাৎ নিচে উপরে উপর নিচে এভাবে তোমার হচ্ছে দোলা শুরু করে নাই, তার মানে কি এখানে এখন টাইমটা জিরো। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে যেহেতু সাম্যাবস্থায়, মাথা রাখবা সাম্যাবস্থায় টাইম কি হয় জিরো, তাই সাম্যাবস্থায় যদি সময় জিরো হয়, তো একটা জিনিস দেখো এখানে কোনো সরণ নাই কিন্তু, তা আমরা সরণ মানে কোনটা, সাম্যাবস্থা থেকে যতটুকু নিচে থাকবে বা যতটুকু উপরে থাকবে, তাই আমরা দেখতেছি যে এখানে কি যখন সাম্যাবস্থানে যখন আসে তখন আমার টাইমটা জিরো, তখন আমার কি সরণটা জিরো, তো আমি টাইমটা এখানে শূন্য বসে দেখি যে আমার সরণটাও জিরো আসে কিনা, ঠিক আছে। তা আমি যদি এখানে টাইমটা জিরো বসে প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, যেটা হচ্ছে প্রথম কন্ডিশন ফার্স্ট, তাহলে প্রথম ক্ষেত্রে আমার টাইমটা কি জিরো, কারণ সাম্যাবস্থায় আছে, তাহলে x সমান সমান a sin ওমেগা ইনটু এতে t এর ভ্যালু কত জিরো, তাহলে x সমান সমান a sin ওমেগার জিরো গুণ করলে কি হবে জিরো, আর sin 0 ডিগ্রির মান কত জিরো, তাহলে কি আসে x সমান সমান জিরো, দেখো তো, তাহলে এখানে x কি সরণ না, সরণের ভ্যালু আসছে কত জিরো, অর্থাৎ যখন আমার এখন পর্যন্ত দোলা শুরু করে নাই, স্প্রিংটা কি আছে সাম্যাবস্থানে আছে, তখন টাইমটা আমার জিরো হইলে তখন দেখো তো কোন ও কিন্তু নিচেও নামে নাই, স্প্রিংটা উপরে উঠে নাই, এর ফলে কি নিচেও যেহেতু নামে নাই উপরে উঠে নাই, মানে কি সরণ শূন্য, দেখো তো তাহলে সরণ কি শূন্য আছে কিনা, তাহলে প্রথম ক্ষেত্রে ঠিক আছে, ঠিক আছে। এখন ধরো আচ্ছা আমরা জানি পর্যায়কাল কাকে বলে, পর্যায়কাল কাকে বলে, একটা দোলনরত কণা একটা সম্পূর্ণ দোলন শেষ করতে যে সময়টা নেয়, অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করছে আবার ওইখানে ফিরে আসতে যে সময়টা নেয় তাকে বলা হয়
তোমার হচ্ছে ইসের পর্যায়কাল, ঠিক আছে। অর্থাৎ ধরো এটা ইসের এখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করছে, কইরা আবার এখানে আসতে যে সময়টা নিবে এটাকে বলে কি তোমার দোলনকাল। তাহলে আমরা যদি দেখি তাহলে আমরা এখানে এই দোলনকালটাকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। দেখো এখানে তো টাইমটা জিরো, এখানে কি টাইমটা জিরো, তো প্রথমে নামছে কোথায় নিচে, নিচ থেকে গেছে কোথায় উপরে, উপর থেকে আবার আসছে কোথায় নিচে। অর্থাৎ দেখো আবার ও প্রথমে নামছে কোথায় নিচে, নিচ থেকে আবার গেছে কোথায় উপরে, উপর থেকে আবার উপরে, আবার আসছে কোথায় নিচে। তাহলে 1 2 3 4, ভালো করে দেখো আবার। তো প্রথমে আবার দেখো প্রথমে নামছে কোথায়, এখান থেকে নামছে কোথায় নিচে, তো এই নামছে সাম্যাবস্থান, তারটা মুছে নেই। এই ধরো সাম্যাবস্থান থেকে নামছে কোথায় নিচে, নিচ থেকে আবার যাবে কোথায় এখানে, এখান থেকে যাবে কোথায় উপরে, উপর থেকে আবার আসবে কোথায় নিচে, ঠিক আছে। তাহলে এই যে অর্থাৎ স্প্রিংটা যদি দুলতে থাকে সেটা যদি আমরা গ্রাফে অঙ্কন করি, ধরো এটা এখানে স্প্রিংটা দুলতেছে, তার এখান থেকে তুমি যদি কাগজ টান দাও তখন দেখবে তার গ্রাফটা কিন্তু এরকম হবে, অর্থাৎ এভাবে, এই যে সাইন ওয়েভ, এটাকে বলে কি ওয়েভ, সাইন ওয়েভ, ঠিক আছে, এভাবে হবে, ঠিক আছে। অর্থাৎ স্প্রিংটা প্রথমে আসবে কোথায় নিচে, নিচ থেকে যাবে কোথায় আবার এখানে, আবার এখান থেকে যাবে কোথায় উপরে, উপর থেকে আবার আসবে কোথায় নিচে, এই যে টাইমটা এটাকে বলে কি দোলনকাল, ঠিক আছে। তো আমরা এই যে এই গ্রাফটা পাইলাম, তো গ্রাফটার এই যে প্রথম এই বিন্দুতে টি টাইম সমান কত, 0, কারণ এই বিন্দুটা কখন তৈরি হয়েছে, দেখো এই বিন্দুর সাথে এইটা, মানে এটাকে যদি সাজায় লিখে তাহলে এইভাবে লেখা যায়। তাহলে এই যে তোমার প্রথম কখন এই এটা কোথায় সাম্যাবস্থানে তোমার টাইমটা কি ছিল 0, ঠিক আছে। তাহলে এখান থেকে এখানে আসতে যে সময় লাগবে, এখান থেকে এখানে আসতে কি একই সময় লাগবে, আবার এখান থেকে এখানে উঠতে একই সময় লাগবে, আবার এখান থেকে এখানে আসতে কি একই টাইম লাগবে। অর্থাৎ তোমার এখান থেকে এখানে যে টাইম, এখান থেকে এখানে একই টাইম, এখান থেকে এখানে একই টাইম, এখান থেকে এখানে একই টাইম। এই পর্যায়কালকে আমরা কি দ্বারা প্রকাশ করি, টি দ্বারা। অর্থাৎ ধরি যে পর্যায়কাল সমান সমান কি টি, বড় হাতের টি, ঠিক আছে। তাহলে পর্যায়কাল যদি আমার টি হয় মানে সম্পূর্ণ এখান থেকে যাইয়া আবার এখানে ফিরে আসতে সম্পূর্ণ টাইমটাকে আমরা কি ধরছি, বড় হাতের টি। কথা বুঝতে পারছো, যে এখান থেকে পুরা এই যাই আবার এখানে ফিরে আসতে আমরা বড় হাতের টি নিছি, ঠিক আছে। এখন দেখো তাহলে এই পজিশনে তোমার পর্যায়কাল কি 0 না, টি সমান সমান কি 0, টি সমান সমান 0, ঠিক আছে। দেখো তো এই পজিশনে যখন এখান থেকে এখানে আসবে, এখান থেকে যখন এখানে আসছে, তাহলে এই এক ভাগ টাইম, এই এক ভাগ টাইম, এই এক ভাগ টাইম, এই এক ভাগ টাইম। তাহলে দেখো তো আমরা এই যে পুরো পর্যায়কালকে চারটা সমান ভাগে ভাগ করছি, তাহলে এখান থেকে এখানে আসলে 4 ভাগের কয় ভাগ, এক ভাগ, আমার 4 ভাগের এক ভাগ। অর্থাৎ আমার এখানে যদি টিটা বের করি, ছোট হাতের টি কি হবে, আমার যে পর্যায়কাল ছিল তার 4 ভাগের কয় ভাগ, এক ভাগ, ওকে। তারপর আবার এখান থেকে এখানে তাও তো 4 ভাগের এক ভাগ, তাহলে এখান থেকে এখানে তোমার হচ্ছে পর্যায়কালের 4 ভাগের এক ভাগ, এখান থেকে এখানে পর্যায়কালের 4 ভাগের এক ভাগ। তাহলে এই রেখাটাকে আচ্ছা এটা তো উল্টা, মানে এটা নিচে গেছে আমরা এটা উপরে দিচ্ছি, ঠিক আছে। তাহলে বাট একই জিনিস কিন্তু, হ্যাঁ। তো এখান থেকে এখানে মানে এই যে এখান থেকে এখানে t/4, তাহলে এখান থেকে এখানে কি t/4 হবে না, অর্থাৎ এই যে পয়েন্টটা এই পয়েন্টটা কি হবে আমার t/4, ঠিক আছে। এখন দেখো আবার কোথায় গেছে, এখান থেকে আবার আগের অবস্থানে ফিরে আসছে, মানে কোথায় আসছে, আবার আগের অবস্থানে ফিরে আসছে, আগের অবস্থানে না, আমার পূর্ণ দোলনটা কেমন, একবার নিচে যাবে আবার যেয়ে আবার আগের অবস্থানে ফিরে আসবে, এটা হচ্ছে পূর্ণ দোলন, ঠিক আছে। তাহলে আবার এখান থেকে যখন এখানে আসবে তখনও কিন্তু t/4, মানে এতটুকু আমার t/4 পাইছি, পরে আবার এতটুকু কি আমার t/4। কিন্তু আমি যদি এখান থেকে এতটুকু কাউন্ট করতে চাই, তাহলে এখানে t/4 কয়টা, দুইটা। অর্থাৎ এই একটা t/4, এই একটা t/4, বা আমি যদি এখান থেকে এতটুকু কাউন্ট করতে চাই, দেখো এখান থেকে আমি এতটুকু কাউন্ট করব, তাহলে এটা কি t/4, এটাও কি t/4, তাহলে দুইটা t/4 কি আমার যোগ করতে হবে না, তো দুইটা t/4 যোগ করলে আমি কি পাবো, t/2 পাবো, ঠিক আছে। কথা ক্লিয়ার। আবার এখান থেকে যখন এখানে মানে এখান থেকে এখানে, তাহলে আবার কি t/4, 4 ভাগের এক ভাগ, আবার এখান থেকে এখানে মানে কি t/4, 4 ভাগের এক ভাগ। তো ঠিক সেম এখান থেকে টোটাল যদি এখানে হিসাব করো, তাহলে t/4 যোগ করলে তাহলে এখানে কি পাবো আমরা, আবার দেখো এখান থেকে আবার যদি এখানে যোগ করি, তাহলে আবার t/4 যদি যোগ করি কি পাবো, t/2। কিন্তু এবার লাগবে কি আমার পুরাটা, তাহলে পুরাটা যদি লাগে তাহলে এখানেও t/2, এটাও t/2, এটাও কত, t/2। তাই t/2 যোগ করলে এই পয়েন্টে কি পাবো, পুরা টি পাবো, ঠিক আছে। অর্থাৎ তাহলে আমরা এখানে কি পাইলাম, ওর যে ছিল মানে তোমার যে পর্যায়কাল ছিল, ঠিক আছে, পর্যায়কালও কিভাবে গেছে, একবার নিচে আবার আসছে, আবার উপরে, আবার কোথায় আগের অবস্থানে। তো এখানে যেতে যে সময় লাগছে এখানে আসতে কি একই সময়, আবার এখানে যেতে যে সময়, আবার এখানে আসতে কি একই সময়, মানে চারটা, এই যে চারটা বার কি করছে, চারবার, একবার দুইবার তিনবার চারবার, চারবারে কি সময় কিন্তু সমান, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখান থেকে t/4 এটা t/4, বাট এই দুটো পয়েন্টে কি হবে, t/2, এটা যোগ করলে t/2, মানে এটাও t/4 এটাও t/4, তাই টোটালটা কি হবে t/2। আবার এটাও t/4 এটাও t/4, তাই দুটো যোগ করলে কি t/2, এন্ড সম্পূর্ণটা যদি বের করতে দিই তাহলে সম্পূর্ণ পর্যায়কাল কি হয়ে যাবে, t বের হয়ে যাবে, ঠিক আছে। এখন কেন বলছি দেখো, কারণ এটা একটু মুছছি, তাহলে দেখছো যখন যাত্রা শুরু করছে তখন টাইমটা কি তোমার 0, তখন তোমার সরণটাও কি হয়েছে 0, প্রথম ক্ষেত্রে গেল, ঠিক আছে। এখন আসো সেকেন্ড, ঠিক আছে। যখন সেকেন্ড ক্ষেত্রে দিকে এখানে তাকাও, এখানে কি হবে তোমার, দেখো এখান থেকে এখানে কোথায় নামছে, নিচে নামছে না, তো নিচে নামার এখানে টাইমটা কি,
টাইমটা হচ্ছে কত আমার t/4, ঠিক আছে, টাইমটা কত হইছে আমার t/4। তাহলে সেক্ষেত্রে আমার এখানে দেখো t/4 যদি হয় তাহলে এখানে কি আমার এর থেকে নিচে তো আর নামবে না, তো এটা কি আমার x মানে কি সর্বোচ্চ বিস্তার, কারণ বিস্তার মানে কি আমার যতটুকু সর্বোচ্চ সরণ হবে সাম্যাবস্থান থেকে নিচে বা উপরে সেটাই তো আমার সর্বোচ্চ বিস্তার, ঠিক আছে। তাহলে তোমার এখান থেকে এখানে আসতে কি আমার t/4 সময় লাগছে, আর t/4 সময় যে তোমার লাগছে তাহলে এটাই হচ্ছে আমার সর্বোচ্চ সরণ মানে কি বিস্তার, মানে আমার a হবে। অর্থাৎ তাহলে আমি এখানে টাইমটাও পাইলাম কি আমার টোটাল টাইমের 4/1 সেটাও পাইছি, প্লাস আমি এখানে পাইলাম এই থেকে এই পজিশনে আমার সর্বোচ্চ বিস্তার এই পাওয়া যাবে। দেখি তো আমি এখানে t/4 বসাইয়া যে এসে আমার এখানে সর্বোচ্চ বিস্তার থাকে কিনা এই, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার যে টোটাল টাইমটা এই যে টাইমটা t, এই যে t, তাহলে t টা কি পেলাম, t সমান সমান কি t/4 পাইছি না, t সমান সমান কি পেলাম t/4। তো এখানে বসাই তাহলে a sin ওমেগা আর t সমান সমান কি আসবে t/4, ঠিক আছে। এখন একটু আসো ওমেগাকে একটু চেঞ্জ করি, তো ওমেগাটা একটু দেখো। তাহলে এই হচ্ছে আমার বৃত্ত, ওমেগা কিন্তু প্রত্যেক ওমেগা মানে কি কৌণিক বেগ, আর কৌণিক বেগের বৃত্ত সব জায়গায় কিন্তু সমানই থাকে। কৌণিক বেগ যখন একটা বস্তু যখন ঘোরে তো কৌণিক বেগ একটু চেঞ্জ হয় না, কৌণিক বেগ সব জায়গায় সমানই থাকে, ঠিক আছে। তাহলে দেখো এই হচ্ছে আমার এই পজিশনে বস্তুটা প্রথমে ঘোরা শুরু করছিল, ঠিক আছে। এখন দেখো আমরা এখন কোথায় কাউন্ট করতেছি, এই পজিশন থেকে এই পজিশনে না, এই পজিশন থেকে এই পজিশন, তো এই পজিশন থেকে এই পজিশন কোনটা, ঠিক আছে। বস্তুটা কিন্তু সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করছিল, তাই সাম্যাবস্থান কিন্তু এটা না, তো সাম্যাবস্থান কোনটা, এটা, ঠিক আছে, এই সাম্যাবস্থান। আর আমরা যদি এখান থেকে এখানে মানে তোমার সাম্যাবস্থান থেকে নিচের দিকে সর্বোচ্চ সরণ, তাহলে এই যদি সাম্যাবস্থান হয়, এটা কেন সাম্যাবস্থান, কারণ এখান থেকে দেখো এখান থেকে যে ছায়াটা আসবে কোথায়, এখানে মিডল পয়েন্টের সাম্যাবস্থান, ঠিক আছে। আর আমার সব থেকে নিচে আসবে, সব থেকে নিচের বিন্দু কোনটা, এইটা, আর সেটা কোথায়, এখানে। অর্থাৎ বস্তুটা যখন এখান থেকে এখানে আসবে তখনই আমার নিচের দিকে সর্বোচ্চ বিস্তার পাওয়া যাবে, তাই না। তাহলে মানে কি বস্তুটা কোথায় আসবে, এখান থেকে এখানে, তো বস্তুটা এখান থেকে এখানে আসছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এখানে আসতে বস্তুটা কতটুকু সময় লাগবে t/4, ঠিক আছে, কতটুকু সময় লাগছে t/4, ক্লিয়ার। এখন দেখো তাহলে বস্তুটা এখানে তোমার কৌণিক দূরত্ব কত হয়েছে, এখান থেকে এখানে তোমার ডাইরেক্ট কিন্তু এখান থেকে এখানে তাহলে কত ডিগ্রি, 90 ডিগ্রি, মানে কত পাই, ঠিক আছে। তোমার হচ্ছে π/2, 90 ডিগ্রি আমরা কি জানি π/2, ঠিক আছে। তাহলে তোমার এখান থেকে এখানে কৌণিক সরণ কত π/2, আর এখান থেকে এখানে আসতে কতটুকু টাইম লাগছে t/4, তাই তো। কারণ দেখছো এই হচ্ছে আমাদের মিডল পয়েন্ট সাম্যাবস্থান, মিডল পয়েন্ট থেকে সর্বোচ্চ একেবারে সর্বনিম্ন বিন্দু, তো সর্বনিম্ন বিন্দুটা কোনটা, এইটা, ঠিক আছে। কারণ এই হচ্ছে আমার ছায়া আর এই হচ্ছে আমার ছায়া যেটা এখানে নিয়ে আসে, ঠিক আছে। এই হচ্ছে আমার নিচের দিকে সর্বোচ্চ বিস্তার, ঠিক আছে। তাহলে এখান থেকে এখানে আসতে আমার t/4 সময় লাগবে, আর এখান থেকে এখানে আমার যে কোণটা সেটা কি 90 ডিগ্রি, মানে কত π/2, কত বুঝতে পারছো। তাহলে আমার ওমেগার যে ভ্যালুটা, তো ওমেগা সমান সমান কি θ/t, তাহলে এখানে থিটা পাইছি কতটুকু কৌণিক সরণ হয়েছে π/2, তো আমরা এখানে কি করব π/2 কি করব বসাই দিব। আর এখানে যে টিটা আমার যে টাইমটা দেখছো, টাইমটা কি আমার এখান থেকে এখানে আসতে কিন্তু 4/1 টাইম লাগছে, তাহলে এখানে কি আসবে t/4, ঠিক আছে। তাহলে কি আসলো π/2, তো কি আসলো এখানে π/2, তো ভাগ আছে গুণ করলে উল্টে যাবে, 4 কোথায় উপরে আর t কোথায় নিচে, 2 4 এর মধ্যে কয়বার যাবে, দুইবার, তাহলে উপরে কি আসে 2π/t, ওকে। তাহলে ওমেগার ভ্যালুটা এখন কি করব বসাই দেব, দেখছো ওমেগার ভ্যালু কত আসছে, তাহলে 2π/t, কথা ক্লিয়ার। তাহলে 2π/t টা আমরা এখন এখানে বসাই দেব, তাহলে ওমেগার ভ্যালু পাইলাম কত 2π/t, তাহলে a sin ওমেগার ভ্যালু কত পাইলাম 2π/t ইনটু কত t/4, তো দেখো তো tt বাদ যায় আর 2 4 এর মধ্যে কয়বার যায়, দুইবার, তাহলে a sin উপরে কত থাকে পাই, নিচে থাকে 2, π/2 মানে কত 90 ডিগ্রি, তো sin 90 ডিগ্রি মানে কত 1, তাহলে a ইনটু 1, তাহলে কত আসলো a, দেখো তো। সুতরাং x সমান সমান a পাইছি কিনা, মানে আমার এখানে সরণটা কি সর্বোচ্চ বিস্তার না, দেখছো। তাহলে যখন এখান থেকে এখানে আসে t/4 সময় কি আমার সর্বোচ্চ বিস্তার পাওয়া গেছে কিনা, তাহলে সমীকরণের সাথে দেখো তো সরণের মিল আছে কিনা, ওকে। দেখো তারপর ওই সমীকরণের সাথে মানে যে সমীকরণটা পেয়েছি তার সাথে সময়ের সাথে সরণের মিল আছে কিনা, ঠিক আছে। তারপর আবার যাবে কোথায়, আমার এখন বের করতে হবে কি t/2 সময়, আমরা t/4 সময় বের করছি, এখন এখান থেকে এখানে মানে আমার পুরো অর্ধেক, মানে এখান থেকে যাইয়া আবার কোথায় আসবে, এখানে আসছে, মানে একবার নিচে নামছে আবার গেছে উপরে, তাহলে একবার নিচে নামলে t/4, উপরে গেলে t/4 মিলে কি হয় t/2, মানে আমার পর্যায়কালের অর্ধেক, ঠিক আছে। তো পর্যায়কালের অর্ধেক সময় যদি এখন বসাই তাহলে সেক্ষেত্রে পর্যায়কালের অর্ধেক সময় কিন্তু আবার কিন্তু আগের পজিশনে এসে পড়ছে, দেখছো, এখান থেকে আবার এখানে, তো পর্যায়কালের অর্ধেক সময় কিন্তু আগের পজিশনে এসে পড়ছে। আগের পজিশন মানে কি আমার সাম্যাবস্থানে এসে পড়ছে, সাম্যাবস্থানে যখন বিস্তার কত আমার, বা ওই সাম্যাবস্থানের বিস্তার কিন্তু শূন্য, কারণ সাম্যাবস্থান থেকে কোনো সরণ নাই, তখন কি বিস্তার শূন্য, সরণ বিস্তার মানে কি সাম্যাবস্থান থেকে যতটুকু সর্বোচ্চ সরণ হবে সেটাই তো বিস্তার। তাহলে আমার সাম্যাবস্থা থেকে মানে এখান থেকে যদি নামে আবার যদি উপরে যায় তাহলে আবার কি আগের অবস্থানে ফিরে আসছে t/4 মানে কি t/2, পর্যায়কাল অর্ধেক সময় কিন্তু আবার আগের অবস্থানে ফিরে গেছে, তাই আগের অবস্থানে ফিরে গেছে মানে কি আবার সাম্যাবস্থানে ফিরে আসছে, তখন আবার সরণ কি হবে, জিরো হবে, তাই তো। এখন একটু দেখি যে আসলে তখন সরণ জিরো হয় কিনা, ঠিক আছে। তাহলে আমাকে অর্ধেক সময় বের করব, অর্থাৎ আমার সেক্ষেত্রে টাইমটা পাইলাম কত, টাইমটা পেলাম t/2, পর্যায়কালের অর্ধেক সময়, ঠিক আছে।
পর্যায়কালের অর্ধেক সময় দেখো, তাহলে আমার এখানে পর্যায়কালের অর্ধেক সময় কৌণিক বেগটা তো বের করা লাগবে। কৌণিক বেগ এইমাত্র বের করছি, এইমাত্র বললাম যে কৌণিক বেগ এই বৃত্তের ক্ষেত্রে কোনো চেঞ্জ না, এইমাত্র কৌণিক বেগ একটা বের করলাম কি আমরা 2 বাই পাই, 2 পাই বাই টি, ঠিক আছে, 2 পাই বাই টি, আর এটা অলওয়েজ 2 পাই বাই টি থাকবে, অর্থাৎ এই সমীকরণের ক্ষেত্রে বা এই বৃত্তের ক্ষেত্রে এটা কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো, x সমান সমান a sin, তারপর কি পাইলাম ওমেগার যে ভ্যালুটা 2 পাই বাই টি সেটা বসাই দাও, ইনটু কি আসবে তোমার হচ্ছে এই যে টি, এই যে টি, টিটার ভ্যালু কত পাইলাম t বাই 2, পর্যায়কালের অর্ধেক, তাহলে t বাই 2, টি বাদ 2 বাদ, তাহলে কি থাকে x সমান সমান a sin আর কি পাইলাম পাই, তো পাই a sin পাই মানে কত 0, তাহলে কত আসে তোমার 0, দেখো তো তাহলে সরণ কত আসছে 0, অর্থাৎ আবার আগের অবস্থানে ফিরে আসছে, পর্যায়কালের অর্ধেক সময় কিন্তু আবার সাম্যস্থানই থাকে, ঠিক আছে, তখন কি হচ্ছে তোমার সরণ 0, ঠিক আছে। এখন দেখো সম্পূর্ণ যে টাইম, অর্থাৎ সম্পূর্ণ টাইমটা কি, এখান থেকে গেল মানে এখান থেকে গেল আবার এখানে আসলো আবার উপরে গেল আবার নিচে নামলো, অর্থাৎ টোটাল টাইমটা কি, টোটাল টাইমটা হচ্ছে কত আমার টি, পুরো পর্যায়কাল টি, টোটাল টাইম যদি টি হয় তাহলে টোটাল সম্পূর্ণ টাইম মানে সম্পূর্ণ পর্যায়কাল মানে সম্পূর্ণ পথ ঘুরে এসে কিন্তু আবার আগের অবস্থানে ফিরে আসছে, এখানে আসে জায়গা মতো ফিরে আসে, তাহলে সম্পূর্ণ পর্যায়কাল কি হয় টি হয়, সম্পূর্ণ পর্যায়কাল কি হবে টি হবে, অর্থাৎ সম্পূর্ণ পর্যায়কাল যদি টি হয় তাহলে টি এবার কি সম্পূর্ণ পর্যায়কাল টি, আর ওমেগা তুই আগেরটাই 2 পাই বাই টি, দেখো তো এবার x সমান সমান দেখো আবার আগের অবস্থানে যদি ফিরে আসে, অর্থাৎ তোমার একেবারে ঘুরে গেল নিচে, মানে নিচে নামছে আবার উপরে গেছে, মানে সমবস্থানে গেছে আবার উপরে গেল আবার কোথায় নামলো নিচে, সেক্ষেত্রে সম্পূর্ণ পর্যায়কাল কিন্তু এটা সম্পূর্ণ পর্যায়কালে আমার কি থাকে একেবারে সমবস্থানে থাকে, মানে সরণের মান কত হয় 0 হয়, তাহলে দেখো তো a sin ওমেগার ভ্যালু কত 2 পাই বাই টি ইনটু টি এর ভ্যালু কত টি, তাহলে টি বাদ যায়, তাহলে a sin কি থাকে 2 পাই, ঠিক আছে, দেখো তো 2 পাই, এই হচ্ছে আমার 0, এই কি আমার পাই বাই 2, ঠিক আছে, আর এটা কি আমার 2 পাই বাই 3, সরি এটা হচ্ছে 2 পাই, তারপর এটা কত 2 পাই বাই 3, আর এই হচ্ছে কি তোমার 2 পাই, তাহলে এখানে sin এর ভ্যালু 0, এখানেও কত 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, তাহলে sin 2 পাই কোথায় আছে এখানে, তাহলে কত হবে 0, তাহলে যদি 0 হয় তাহলে কি হবে a sin মানে 360 ডিগ্রি, ঠিক আছে, তাহলে কত 0, তাহলে সরি sin 360 ডিগ্রি ভ্যালু কত 0, তাহলে কত আসবে x এর ভ্যালু 0 আসবে, ঠিক আছে। তাহলে দেখো তো আমার সম্পূর্ণ পর্যায়কাল মানে যখন সম্পূর্ণ পর্যায়কাল হয় তখন ও কিন্তু আবার সমবস্থানে ফিরে আসে, একবার দুইবার তিনবার চারবার, সম্পূর্ণ পর্যায়কালে কোথায় আসছে সমবস্থানে এসে গেল, সম্পূর্ণ পর্যায়কাল পর কি আবার সমবস্থানে ফিরে, এটা কিন্তু সমবস্থানের জন্য, ঠিক আছে, সমবস্থানে ফিরে আসছে মানে আগের জায়গায়, আগের জায়গায় ফিরে আসলে তখন তো আর সরণ নেই, তখন সরণের মান কি 0, তা দেখতে পাচ্ছি তাহলে আমরা কি যে সমবৃত্তীয় গতির মানে সমবৃত্তীয় গতিটাকে ব্যবহার করে সরল দোলন গতির একটা কি পেয়েছি সমীকরণ প্রতিষ্ঠা করছি, কিসের সাথে সরণের সাথে সময়ের, সরণের সাথে সময়ের সম্পর্ক তৈরি করছি, যাতে আমরা নির্দিষ্ট সময় পর বলতে পারি যে বস্তুটা আসলে কোথায়, মানে সরি তোমার সরণটা আর কি সাম্যাবস্থান থেকে কতটুকু দূরে, অর্থাৎ সরণ কতটুকু হয়েছে সাম্যাবস্থান থেকে সরণ কতটুকু হয়েছে এর জন্য আমরা বের করতে পারি, ঠিক আছে, এই সমীকরণের সাহায্যে। এখন এই সমীকরণের সমস্যা আছে, সমস্যাটা কি আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। দেখো সমীকরণের সমস্যাটা কি, সবসময় যে একটা স্প্রিং সাম্যাবস্থান থেকে দোলা শুরু করবে এমন তো না, ঠিক আছে, অর্থাৎ ধরো একটা স্প্রিং তোমার এই যে এইমাত্র যেটা আঁকলাম সেটা কি সাম্যাবস্থান থেকে কিন্তু দোলা শুরু করছে, ঠিক আছে, কিন্তু সবসময় যে সাম্যাবস্থান থেকে দোলা শুরু করবে এমন তো না, অর্থাৎ এই স্প্রিংটা তোমার তো আমি তো এখান থেকেও দোলা শুরু করতে পারি, ঠিক আছে, এই যে এখান থেকে তো দোলা শুরু করতে পারে, বা স্প্রিংটা তো তোমার এখান থেকেও দোলা শুরু করতে পারে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাম্যাবস্থানে কিন্তু নাই আছে, অর্থাৎ এখান থেকেই যে যাত্রা শুরু করবে এমন তো না, ঠিক আছে, সেক্ষেত্রে এই যে বস্তুটা তো এখান থেকেও যাত্রা শুরু করতে পারে, তাহলে ব্যাপারটা কি হবে, তাহলে তো এই সূত্র তো কোনো কাজেই আসবে না, কারণ এই সূত্রটা কিসের জন্য, এই সূত্রটার জন্য, এই ওটা হচ্ছে কি সাম্যাবস্থানের জন্য, অর্থাৎ যখন কোনো বস্তু কোথাও মানে কোনো স্প্রিং, একটা স্প্রিং যখন দোলা শুরু করবে কোথা থেকে সাম্যাবস্থান থেকে, ঠিক আছে, সাম্যাবস্থান থেকে যখন দোলা শুরু করবে তখন আমরা এটা ইউজ করতে পারি, তাহলে যখন সাম্যাবস্থানে না থাকবে, সাম্যাবস্থান না থেকে যখন অন্য কোনো পজিশনে থাকবে তখন কি এই সূত্র ব্যবহার করতে পারবো, হ্যাঁ পারবো, বাট এটাকে একটু মডিফাই করতে হবে, তার জন্য তোমার একটা টার্ম মনে রাখতে হবে, সেটা কি দশা, ওকে, নেক্সট যে পার্ট 3 ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব, যে সূত্রটা যদি অন্য কোনো দশায় থাকে, দশা মানে কি সরণ বেগ, তারপর হচ্ছে কি আর কি তোমার এর অবস্থা আর কি সামগ্রিক অবস্থাটাই হচ্ছে কি দশা, মানে এটা যদি অন্য কোনো দশায় থাকে, অন্য কোনো দশায় থাকলে সাম্যাবস্থানে না থাকে অন্য কোনো দশায় থাকলে তাহলে এই সূত্রটাই ব্যবহার করতে পারো, বাট এটাকে মডিফাই করতে হবে, হ্যাঁ, তখন এই সেটা নেক্সট ভিডিওতে বা নেক্সট যে পার্টটা আসবে সেখানে আমরা দশা এবং এই সূত্রটাকে মডিফাই করে যে অন্য কোনো অবস্থান থেকে যদি যাত্রা শুরু করে তাহলে সমীকরণটা কি দাঁড়ায় সেটা প্রতিপাদন দেখবো, ওকে, আশা করি বুঝতে পারছো, তারপরে যদি কোনো সমস্যা থাকে কোশ্চেন করতে পারো, ঠিক আছে, কমেন্টে, তারপর আমি তার রিপ্লাই দেবো, ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম।